তো নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। আরও একটি নতুন ভিডিওতে আমি তোমাদের স্বাগত এবং যারা আমার ভিডিও দেখো তাদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওটি হচ্ছে তোমরা জানো প্রত্যেক দিনকার মতো আমি রোজ ডাব্লিউপি প্লাস কেপির যে জিকে ক্লাস করাই। তো আজকে তোমাদের 34 নম্বর ক্লাস। তো 34 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাই আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবে এবং প্রত্যেক দিন ক্লাসটি দেখবে। এর থেকে ভালো ভালো ক্লাস তোমরা যত কমেন্ট করবে তার থেকে ভালো ভালো ক্লাস রোজ আসবে। তো প্রথম থেকে সবাইকে অনুরোধ করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সবাই দেখবে, কেউ স্কিপ করে যাবে না। স্কিপ করে গেলে কেউ বুঝতে পারবে না। আজকে অনেক প্রশ্ন আছে। তো চলো, এবং একটা কথা বলি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই ফলো করে যেও এবং ইউটিউবে আমার ভিডিও পাবে, ইউটিউবে সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকে প্রথম প্রশ্ন শুরু করছি। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে সবথেকে বেশি এলাকা জুড়ে রয়েছে কি মৃত্তিকা? মানে ভারতবর্ষে সবথেকে বেশি এলাকা জুড়ে কোন মাটি রয়েছে, কোন মৃত্তিকা রয়েছে, সেটি জানতে চেয়েছে প্রথম 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার, ভারতবর্ষে সবথেকে বেশি পরিমাণে যে মৃত্তিকা দেখা যায় সেটি হচ্ছে তোমার পলি মৃত্তিকা, মানে পলি মাটি যেটা, সেই পলি মৃত্তিকা, সেই মৃত্তিকাটি ভারতবর্ষে সবথেকে বেশি পরিমাণে দেখা যায়। তো এর পাশাপাশি তোমাদের আজকে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার তো তোমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন। তো দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমার ভালো করে শোনো দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে ছত্তিশগড় রাজ্যের, যে ছত্তিশগড় রাজ্য, সেই ছত্তিশগড় রাজ্যের যে ভিলাই কি জন্য বিখ্যাত? আরও একবার প্রশ্নটি রিপিট করছি, যে ছত্তিশগড় যে রাজ্য, সেই ছত্তিশগড় রাজ্যের তোমার ভিলাই, তো ছত্তিশগড় রাজ্যের ভিলাই কি জন্য বিখ্যাত? তো ছত্তিশগড় রাজ্যের ভিলাই হচ্ছে তোমার লৌহ ইস্পাত যে শিল্প, মানে লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। ছত্তিশগড়ের ভিলাইয়ে লৌহ ইস্পাত শিল্পের কারখানা প্রচুর পরিমাণে আছে, তাই ছত্তিশগড় রাজ্য তোমার লৌহ ইস্পাত শিল্পের জন্য ভারতবর্ষের মধ্যে বিখ্যাত। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার এলাকার জনসংখ্যা ভিত্তিতে ভারতের সার্বিক বৃহত্তম নগরপুঞ্জ কোনটি? আরও একবার প্রশ্নটি রিপিট করছি, এলাকার জনসংখ্যা ভিত্তিতে, যে এলাকার যে জনসংখ্যা, সেই জনসংখ্যা ভিত্তিতে সার্বিক বৃহত্তম নগরপুঞ্জ, সেই নগরপুঞ্জটি কোনটি? তো এলাকার জনসংখ্যা ভিত্তিতে সার্বিক যে নগরপুঞ্জ, সেই নগরপুঞ্জটি হচ্ছে মুম্বাই নগরী, যেটি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। সেই মুম্বাই নগরীতে এলাকার জনসংখ্যার ভিত্তিতে সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার ডিটাস কথাটি কোথায় ব্যবহৃত হয়? ডিটাস যে কথা, সে ডিটস কথাটি কোথায় ব্যবহৃত হয়? তো ডিটস যে কথা, সেই কথাটি ব্যবহৃত হয় বন্ধুরা তোমার ব্যাডমিন্টন খেলায়। খুব একটি সহজ প্রশ্ন, এটা সাধারণ জ্ঞান থেকে। ডিটাস কথাটি কোন খেলায় ব্যবহৃত হয়? তো ডিটাস কথাটি তোমার ব্যবহৃত হয় ব্যাডমিন্টন খেলায়। ব্যাডমিন্টন যে খেলা, সেই ব্যাডমিন্টন খেলায় ডিটাস কথাটি ব্যবহৃত হয়। তো 4 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে যে অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য কি? ভারতের যে অসংগঠিত যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের বৈশিষ্ট্য কি? তো ভারতবর্ষে অসংগঠিত যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে তোমার সর্বাধিক পরিমাণে, মানে বেশি পরিমাণে যে কাঁচা যে টাকা, সেই কাঁচা টাকার লেনদেনের জন্য ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য।
এটি হয়ে যাবে এই প্রশ্নের রাইট আনসার। বেশি কাঁচা টাকার লেনদেন, 5 নম্বর প্রশ্নের অ্যান্সার বেশি কাঁচা টাকার লেনদেনের জন্য বিখ্যাত। তারপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার মুলাপ্পে, এটা একটি সাউথ ইন্ডিয়ান নাম, মুলাপ্পে রিয়ার বাঁধ, মুলাপ্পে রিয়ার বাঁধ অসন্তোষের কারণ কি? মানে মোলাপ্পে যে রিয়ার বাঁধ যেটি দেওয়া আছে সেটি যে অসন্তোষ, সেই অসন্তোষের কারণ হিসাবে কোন দুটি রাজ্য তো মানে পৃথক হয়েছে? সেটা হচ্ছে তামিলনাড়ু এবং কেরলের মধ্যে দিয়ে মুলাপ্পে বাঁধের কারণ। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সেটি কি ধরনের? প্রশ্নটি আরও একবার বলছি, ভারতবর্ষের যে পঞ্চায়েত যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি কি ধরনের? তো ভারতবর্ষের যে পঞ্চায়েত রাজ যে ব্যবস্থা, এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটি হচ্ছে তোমার ত্রিস্তরী পঞ্চায়েত রাজ ব্যবস্থা হচ্ছে ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা, মানে ত্রিস্তর বিভক্ত, 3টি স্তরে বিভক্ত হচ্ছে ভারতবর্ষের পঞ্চায়েত রাজ ব্যবস্থা। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের স্থায়ী, তো বন্ধুরা খুব ভালো ভালো প্রশ্ন আছে, ভিডিওটি প্রথম থেকে এন্ড থেকে শেষ পর্যন্ত দেখো এবং সবাই লাইক করো, কমেন্ট করো ফেসবুক পেজে, রাজু ঘোষ ফেসবুক পেজে, এবং ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের স্থায়ী গবেষণা, ভারতবর্ষের যে স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণা গঙ্গোত্রী, ভারতবর্ষের যে স্থায়ী গবেষণা কেন্দ্র যেটা দক্ষিণা গঙ্গোত্রী সেটা কোথায় অবস্থিত? প্রশ্নটি আরও একবার বলছি, ভারতবর্ষের যে স্থায়ী গবেষণা কেন্দ্র যেটা দক্ষিণা গঙ্গোত্রী সেটা কোথায় অবস্থিত? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে আন্টার্কটিকায়। আন্টার্কটিকায় ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণা গঙ্গোত্রী অবস্থিত। এর পাশাপাশি তোমাদের 8 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো এবং 9 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ, আরও একবার বলছি, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সেটা কিরূপ পরিবর্তন হয়? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সেটা যে রূপ পরিবর্তন হবে একদিন এগিয়ে যাবে, একটা দিন এগিয়ে যাবে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে একদিন এগিয়ে যায়। তো নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার 38তম ন্যাশনাল 38তম প্যারালাল কোন দুটি দেশকে বিভক্ত করেছে? আরও একবার বলছি, প্রশ্নটা 38তম প্যারালাল সেটি কোন দুটি দেশকে বিভক্ত করেছে? তো 38তম যে প্যারালাল এটি তোমার বিভক্ত করেছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই দুটি দেশকে বিভক্ত করেছে। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলার প্রথম মুদ্রাখানা, যেখানে মুদ্রা তৈরি হয়, তো বাংলায় প্রথম যে মুদ্রা তৈরির কারখানা সেটি পশ্চিমবাংলার কোন জেলায় প্রথম স্থাপিত হয়েছিল? তো বাংলার প্রথম মুদ্রা কারখানা স্থাপিত হয়েছিল হুগলি জেলাতে। এই প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার হুগলি জেলায় প্রথম বাংলার মুদ্রা কারখানা স্থাপিত হয়েছিল। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল কোথায় অবস্থিত? তো পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ যে জঙ্গল সেই জঙ্গলটি অবস্থিত
হচ্ছে সুন্দরবন, যে ম্যানগ্রোভ অরণ্য, সেটাই হচ্ছে পৃথিবীর সবথেকে গভীরতম ম্যানগ্রোভ অরণ্য। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে সুন্দরবন। তো চলো বন্ধুরা, নেক্সট প্রশ্ন শুরু করি। নেক্সট প্রশ্নটি হচ্ছে তোমার ভারতের নীল বিপ্লব কথাটি, মানে ভারতবর্ষের যে নীল বিপ্লব কথাটি, সেই কথাটি কিসের সঙ্গে যুক্ত? তো ভারতবর্ষের যে নীল বিপ্লব, সেই কথাটি তোমার মৎস্য যে উৎপাদন, সেই মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে নীল বিপ্লব কথাটি। যে মৎস্য যে উৎপাদন, সেই মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে নীল বিপ্লব কথাটি। তারপরে তোমার ফারাক্কা প্রকল্প, যে ফারাক্কা যে প্রকল্প, সেই প্রকল্পটি অবস্থিত কোন নদীর তীরে? যে ফারাক্কা ব্যারেজ প্রকল্প, সেই প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত? তো ফারাক্কা ব্যারেজ প্রকল্প, এই প্রকল্পটি অবস্থিত ভাগীরথী ও গঙ্গা নদীর ওপর অবস্থিত ফারাক্কা ব্যারেজ প্রকল্প। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার ভাগীরথী এবং গঙ্গা নদীর ওপর। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? তো ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে কেটু বা গডউইন অস্টিন। এর পাশাপাশি তোমাদের 15 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ। তারপরে নেক্সট প্রশ্ন, দিল্লির যে জাম্মা মসজিদ, তো দিল্লির জাম্মা মসজিদ তৈরি করেন কে? তো দিল্লির জাম্মা মসজিদ তৈরি করেন মোগল সম্রাট শাহজাহান। দিল্লির জাম্মা মসজিদ তৈরি করেন মোগল সম্রাট শাহজাহান। শাহজাহানের আমলে জামা মসজিদ তৈরি হয়। তারপরে এর পাশাপাশি আরও একটি প্রশ্ন খুব পরীক্ষায় তোমাদের চলে আসে, শাহজাহানের যে পত্নী, সেই পত্নীর নাম কি ছিল? তো এই প্রশ্নটি অবশ্যই পড়ে যাবে এর পাশাপাশি। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে মোগল সম্রাট আকবর তার সামান্যতম, ভালো করে শোনো প্রশ্নটি, মোগল সম্রাট আকবর তার সামান্যতম কত নেক্সট প্রশ্ন হচ্ছে রাওলাট অ্যাক্ট, যে রাওলাট অ্যাক্ট, সে অ্যাক্টটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো রাওলাট অ্যাক্ট প্রতিষ্ঠিত হয়েছিল তোমার 1919 সালে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 1919 সালে রাওলাট অ্যাক্ট প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে তোমার নেক্সট প্রশ্ন হচ্ছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠিত করেন? তো আত্মীয় সভা প্রতিষ্ঠিত করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠিত করেন। এর পাশাপাশি মনে রাখবে রাজা রামমোহন রায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কত সালে জন্মগ্রহণ করেছিল। তারপরে এর পাশাপাশি তোমাদের 20 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো এবং 21 নম্বর প্রশ্ন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু দেহত্যাগ করেছিলেন কত সালে? মানে নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে মারা গিয়েছিলেন? তো নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গিয়েছিলেন তোমার 1941 সালে। তারপরে সম্রাট আকবরকে বিজয় সরণি করে রাখতে কি নির্মাণ করা হয়েছিল? তো সম্রাট আকবরকে বিজয় সরণি করে রাখতে নির্মাণ করা হয়েছিল উত্তর বুলন্দ দরওয়াজা, যেটা গুজরাটে অবস্থিত। আরও একবার প্রশ্নটি বলছি, সম্রাট আকবরকে বিজয় স্মরণীয় করে রাখতে তোমার কি নির্মাণ করা হয়েছিল? তো সম্রাট আকবরকে বিজয় স্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয়েছিল উত্তর বুলন্দ দরওয়াজা, যেটি গুজরাট রাজ্যে অবস্থিত। তারপরে নেক্সট প্রশ্নটি হচ্ছে খুব ভালো একটি প্রশ্ন। এই প্রশ্নে তোমাদের এক্সামে অনেকবার এসেছে। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ যে নাটক বা গ্রন্থটি, সেটি ইংরেজিতে
অনুবাদ করেছিলেন কে? প্রশ্নটি আরেকবার বলছি, দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণ নাটক, সেই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? তো দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণ নাটক, সেই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন তোমার মাইকেল মধুসূদন দত্ত। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার মাইকেল মধুসূদন দত্ত। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের নেপোলিয়ান কাকে বলা হতো? মানে কোন রাজাকে ভারতবর্ষের নেপোলিয়ান বলা হতো? তো ভারতবর্ষের নেপোলিয়ান বলা হতো তোমার সমুদ্রগুপ্তকে ভারতবর্ষের নেপোলিয়ান বলা হতো। তারপরে আরও প্রশ্ন আছে, আর কিছুক্ষণ তাহলেই তোমাদের আজকের পাঠ শেষ হয়ে যাবে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিতে ফলো করে দিও। তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা করেন কে? ইন্ডিয়ান রিপাবলিকান যে আর্মি, তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা করেন কে? তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা করেন তোমার মাস্টার দা সূর্য সেন। যে মাস্টার দা সূর্য সেন, যিনি একজন বিপ্লবী ছিলেন, ইনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠিত করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, 1905 সালে ঢাকায় অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন কে? মানে কোন মহান ব্যক্তি 1905 সালে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত করেছিলেন? তো 1905 সালে যে মহান ব্যক্তি ঢাকা শহরে তোমার অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত করেছিলেন, সেটি হচ্ছে পুলিন বিহারী দাস। তো যে মহান ব্যক্তি, এনার নাম হচ্ছে পুলিন বিহারী দাস। নেক্সট প্রশ্নটি হচ্ছে তোমার, এটি খুব ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্নটি হচ্ছে তোমার দিল্লি ভারতবর্ষের যে দিল্লি রাজধানী, তো দিল্লির প্রাচীন নাম কি ছিল? তো দিল্লি যে শহর, সেই দিল্লি শহরের প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। প্রশ্নটি আরও একবার রিপিট করে বলছি, দিল্লি শহরের প্রাচীন নাম ছিল তোমার ইন্দ্রপ্রস্থ। তারপরে এর পাশাপাশি তোমাদের আরও একটি প্রশ্নটি হচ্ছে, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? তো পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল, এই প্রশ্নটি আমাকে কমেন্ট করবে, পেজে কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার, পাল বংশের রাজত্ব কাল সেটা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? মানে কোথায় পাল বংশের রাজত্ব করেছিল, মানে এরিয়াটা কোথায়, সেটি জানতে চেয়েছে। তো পাল রাজাদের রাজত্বকালের যে এরিয়া, সেটা হচ্ছে বর্তমানে ভারতবর্ষের বিহার রাজ্যে অবস্থিত। তারপরে নেক্সট প্রশ্নটি হচ্ছে, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রশ্নটি আরও একবার রিপিট করে বলছি, কলকাতা মেডিকেল কলেজ তোমার কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল তোমার 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে এর পাশাপাশি তোমাদের 29 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হয়ে গেল। আজকে তোমাদের টোটালে 35টা প্রশ্ন আছে। কালকে পার্টে তোমাদের আরও বেশি প্রশ্ন করাবো তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে, সরকারি যে থার্মোমিটার, তো সরকারি থার্মোমিটারের আবিষ্কার করেন কে? তো সরকারি যে থার্মোমিটার, সেই থার্মোমিটারের আবিষ্কার করেন ফারেনহাইট। তারপরে গ্যাস্ট্রিক জুসে কি অ্যাসিড আছে? নেক্সট প্রশ্ন, এটা তোমাদের ভৌত বিজ্ঞানের প্রশ্ন। গ্যাস্ট্রিক জুসে কি অ্যাসিড থাকে? তো গ্যাস্ট্রিক জুসে যে অ্যাসিড থাকে, সেটা হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই অ্যাসিড থাকে। তারপরে মানব শরীরের কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সজ্জিত হয় কোন অংশে? তো মানব শরীরের তোমার কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সজ্জিত হয় হচ্ছে তোমার যকৃৎ, সেই যকৃতে সজ্জিত হয়।
তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ব্রেক লাইট কি? তো ব্রেক লাইট হচ্ছে ফেনল এবং ফর্মালডিহাইড এর মিশ্রণ। তারপরে নেক্সট প্রশ্ন বা আজকের লাস্ট প্রশ্ন, প্রথম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কে? তো প্রথম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন নার্গিস দত্ত। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থাকবে, টাটা, বন্দে মাতরম।